জঙ্গল মানে রহস্যে ঘেরা, আর সেই রহস্য নিয়ে মানুষের হাজার জল্পনা কল্পনা। আজ আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা একটি সত্যি ঘটনার উপর নির্মিত। মুভির শুরুতে আমরা ইয়োসি নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে ছিল একজন আর্মি, কিন্তু ইয়োসি চাকরি ছেড়ে চলে আসে কারণ তার শখ ছিল ট্রাভেলিং করা। তার স্বপ্ন ছিল অ্যামাজন জঙ্গলে যাওয়া। এই উদ্দেশ্যে সে যেতে শুরু করে দক্ষিণ আমেরিকার পালভিয়ায়। তখন ইয়োসির দেখা হয় মার্কাসের সাথে। সে ছিল একজন স্কুল টিচার, তারও ইয়োসির মতো ট্রাভেলিং এর শখ ছিল। তারপর কথা বলতে বলতে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। ইয়োসিকে মার্কাস তার বন্ধু কেভিনের সাথে পরিচয় করিয়ে দেয়। কেভিন ছিল একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যার কারণে কেভিনের জঙ্গলের সাথে গভীর সম্পর্ক ছিল। কাজ আর শখের কারণে ইয়োসি, মার্কাস আর কেভিন অনেক ভালো বন্ধু হয়ে যায় এবং তারা কিছুদিন একসাথে ক্যাম্পিং করে। একদিন ইয়োসি একা শহরে ঘুরছিল, তখন তার সাথে কার্ল নামের এক লোকের দেখা হয়। কিন্তু অবাক হওয়ার বিষয়, সে ইয়োসির নাম জানতো। সে ইয়োসিকে জিজ্ঞেস করে, তুমি কি অ্যামাজন জঙ্গলে যেতে চাও? আমি জানি এটা তোমার লক্ষ্য, আর তোমার এই লক্ষ্যে পৌঁছাতে আমি তোমাকে সাহায্য করতে পারি। কার্ল ইয়োসিকে একটি শকিং নিউজ দেয়। বলে, এই জঙ্গলে এক আদিবাসী সম্প্রদায় আছে যারা আমাদের সমাজ থেকে অনেক দূরে। তাদের সেখানে এখনো আদিম যুগ চলছে এবং এই সম্পর্কে এখনো তেমন কেউ জানে না। কার্লের কথা শুনে ইয়োসি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ ইয়োসি ছিল অ্যাডভেঞ্চার প্রিয়। কার্ল বলে, তুমি যদি সেখানে যেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। ইয়োসি এত অ্যাডভেঞ্চার প্রিয় ছিল যে কার্ল কেন তাকে সাহায্য করবে সে তো তাকে চিনেই না, আর কিভাবে বা ইয়োসির নাম জানে। এগুলো না ভেবেই কার্লের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ইয়োসি ঘরে ফিরে তার বন্ধুদের সাথে এ ব্যাপারে কথা বলে। মার্কাস আর কেভিন আদিবাসীদের কথা বিশ্বাস করে না, কিন্তু ইয়োসির কথায় কার্লের সাথে দেখা করতে রাজি হয়। পরের দিন তারা তিনজন কার্লের সাথে যেয়ে দেখা করে। কার্ল নিজের সাথে জঙ্গলের ম্যাপ নিয়ে আসে আর জঙ্গলের ম্যাপ দেখিয়ে বলে, হাইকিং এ আমাদের 3 থেকে 4 দিন লাগবে আদিবাসীদের কাছে পৌঁছাতে। মার্কাস আর কেভিনের বিশ্বাস না হলেও তারা যেতে রাজি হয়ে যায়। তারপর তারা সবাই প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেয়। পরের দিন সকালে তারা প্লেনে জঙ্গলের কাছে যেয়ে নামে, যেখান থেকে হাইকিং শুরু করবে। সেদিন সারাদিন তারা জঙ্গলের ভেতর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হলে তাঁবুটা নিয়ে তারা রাত কাটায়। মাঝরাতে তাদের ঘুম ভেঙে যায় কারো চিৎকারের আওয়াজ শুনে। তাঁবুর বাইরে এসে দেখে মার্কাস চিৎকার করছিল, কারণ মার্কাসের মাথায় কোনো একটা পোকা কামড় দিয়েছিল। সবাই দেখে এটা ছিল একটা প্রজাপতি, আর এটাতে কোনো বিষ ছিল না। তার জন্য সবাই আবার তাঁবুর ভেতর যেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সবাই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা শুরু করে। সন্ধ্যা হতেই সেখানে অনেক বৃষ্টি শুরু হয়। সবাই বৃষ্টির মধ্যেও হাঁটতে থাকে। এভাবে যেতে যেতে তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে বেশ কিছু জনবসতি গড়ে তুলেছে, কিন্তু এরা আদিবাসী ছিল না, এরা ছিল সাধারণ মানুষ। তারা কার্ল, ইয়োসি, মার্কাস ও কেভিনকে অতিথির মতো আপ্যায়ন করে এবং ওরা অনেক ভালো সময় কাটায়, কারণ এরা কার্লকে অনেক আগে থেকেই চিনত। ইয়োসি আর ওর বন্ধুরা বুঝতে পারে কার্ল এখানে আসা যাওয়া করে। পরের দিন তারা আবার যাত্রা শুরু করে এবং চারপাশের পরিবেশ অনেক উপভোগ করে। যেতে যেতে জঙ্গলের ভেতর কার্ল বানর শিকার করে, কিন্তু এখানে কোনো কিছু শিকার করা ছিল ইল্লিগাল। বাকি 3 জন ভয় পায়, কিন্তু কার্ল হাসছিল এবং তারা হাঁটতে শুরু করলো। রাতে তারা আবার তাঁবু টানায় আর সেখানে থাকে। পরের দিন সকালে তারা আবার হাঁটতে শুরু করে, কিন্তু মার্কাস হাঁটতে পারছিল না, তার পায়ে ব্যথা করছিল। তখন কার্ল মার্কাসের জুতো খুলে ফেলে আর দেখে মার্কাসের পায়ে অনেক ক্ষত। এটা ঠিক হতে 4 দিনের মতো সময় লাগবে। কার্ল বলে, আমাদের 4 দিন এখানে ক্যাম্প করে থাকতে হবে। কিন্তু ইয়োসি আর কেভিন অনেক বেশি এক্সাইটেড ছিল জঙ্গলি মানুষদের দেখার জন্য। কেভিন তার জার্নালে এই অ্যাডভেঞ্চার সম্পর্কে লেখার জন্য অনেক ব্যস্ত ছিল। সে কোনোভাবে 4 দিন নষ্ট করতে চাইছিল না, এজন্য তারা একটা নতুন রাস্তা খুঁজছিল। তারা প্ল্যান করে, আমরা একটা বোট বানাই আর নদী পথে যাই, তাহলে মার্কাস রেস্ট নিতে পারবে আর আমাদের রাস্তাও কমতে থাকবে। কিন্তু কার্ল রাজি ছিল না। সে বলে, নদী পথে অনেক রিস্ক, কারণ এখানকার নদীর স্রোত অনেক বেশি। কিন্তু কেভিন আর ইয়োসি মানে না, তারা নদী পথে আগাতে চায়। তখন মার্কাস আর কার্লও রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে একটা বোট বানায় আর বোটে তাদের সব জিনিস উঠায় আর নদী পথে চলতে শুরু করে। এ সময় তাদের ক্যাপ্টেন থাকে কার্ল, কারণ এ জঙ্গলের সব রাস্তা সে চিনত। কিছু সময় তারা বেশ ভালোভাবেই যাচ্ছিল। হঠাৎ নদীর স্রোতে তারা তাদের ব্যালেন্স হারিয়ে ফেলে। কার্ল বলে বোট নদীর কিনারে নিয়ে যেতে, কিন্তু কেভিন তখন তার জিদে অনড় ছিল। সে থামতে চাইছিল না। সে চেয়েছিল স্রোতের সাথে আগে যেতে, কারণ সে জানতো না কি ভয়াবহ পরিণতি
হতে পারে। এ সময় কার্ল আর কেভিনের মধ্যে মারামারি হয়, যেটা ইয়োসি অনেক কষ্টে থামায়। আর ইয়োসি কার্লের কথা শুনে বোট নদীর পাড়ে উঠিয়ে নেয়। তারা নদীর পাশে ক্যাম্প করে। কার্ল বলে, আমরা রাতে এখানে থাকবো, পরের দিন সকালে আমরা আবার যাওয়া শুরু করব। কার্ল এটাও বলে, আমরা নদী পথে না, হেঁটেই যাব। কিন্তু ইয়োসি আর কেভিন তার বিপক্ষে ছিল। ওদের হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই তারা ভাবে তাদের নদী পথে যাওয়া উচিত হবে। তারপর তারা মার্কাসের কাছে যায়, অ্যাডভাইস চায়। মার্কাসের পা ঠিক হয়ে যাওয়ায় সে কার্লের সাথে হেঁটে যাওয়ার পক্ষে থাকে, কারণ সে জানে কার্ল সার্ভাইভ করতে জানে, আর এক্ষেত্রে কার্লের কথা শোনায় বুদ্ধিমানের কাজ হবে। তারপর তারা দুটি গ্রুপে ভাগ হয়ে যায়। কার্ল সবাইকে ম্যাপ দেখায় আর বলে 3 দিন পর সবাই জঙ্গলের একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। এই 3 দিনে কার্ল আর মার্কাস হেঁটে যাবে, আর ইয়োসি আর কেভিন থাকবে নদী পথে। তারপর তারা তাদের যাত্রা শুরু করে। প্রথম নদী পথে তারা আরামেই যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ বাদে নদী উত্তাল হতে শুরু করে। স্রোত এত বেশি ছিল যে বোট কন্ট্রোল করা যাচ্ছিল না। হঠাৎ বোট একটি পাথরের সাথে আটকে যায়, আর ইয়োসি আর কেভিন বোট ধরে নিজেদের জীবন বাঁচায়। যদি সেখানে পাথর না থাকতো তাহলে তারা স্রোতের সাথে ডুবে যেত। ইয়োসি অনেক বেশি ভয় পেয়ে যায় আর কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে এখন কি করবে। তখন কেভিন বলে, ইয়োসি, আমি সাঁতরে নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করছি, পরে যাওয়ার পর আমি দড়ি ফেলবো, তুমি দড়ির সাহায্যে উঠে এসো। কিন্তু ইয়োসি কেভিনকে মানা করে। কেভিন ইয়োসির কথা না শুনে নদীতে লাফ দেয় আর অনেক চেষ্টার পর নদীর পাড়ে পৌঁছায়। কেভিন দড়ি ফেলবে তার ঠিক আগে হঠাৎ নদীর স্রোত উল্টো দিক দিয়ে আসে, আর ইয়োসি নিজেকে ব্যালেন্স করতে না পেরে নদীতে পড়ে যায় আর স্রোতের সাথে ভেসে যায়। কেভিন নিজের চোখে বিশ্বাস করতে পারে না। কেভিন কিছুক্ষণের মধ্যে ইয়োসিকে বাঁচিয়ে নিত, কিন্তু এটা কি হয়ে গেল? কেভিন জোরে চিৎকার করে ইয়োসিকে ডাকতে থাকে, কিন্তু ইয়োসি তো স্রোতের সাথে ভেসে যায়। তারপর সে হাঁটতে শুরু করে। পরের সিনে আমরা দেখি অনেক চেষ্টার পর ইয়োসি নদীর পাড়ে উঠে আসে। সে বুঝতে পারে না সে এখন কি করবে। সে দেখতে পায় নদীতে তার ব্যাগটি ভেসে যাচ্ছে। সে কোনো মতে তার ব্যাগটি ওঠায়। ব্যাগ ওঠানোর পর সে সেখান থেকে বাইবেল বের করে পড়তে থাকে। সে আরো দেখতে পায় সেখানে কিছু ওষুধ ছিল, যা খেয়ে সে কিছুদিন সার্ভাইভ করতে পারবে। ইয়োসি সেখান থেকে একটি ওষুধ খেয়ে নেয়। তারপর ইয়োসি একা জঙ্গলে হাঁটতে শুরু করে, তার সঙ্গীদের খুঁজতে থাকে। কিছুক্ষণ জঙ্গলে হাঁটার পর সে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। তখন সে কার্লের দেওয়া ম্যাপটি বের করে আর ম্যাপ দেখে রাস্তা খোঁজার চেষ্টা করে। ম্যাপ দেখার পর সে আবারও হাঁটতে শুরু করে। জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটি ফলের গাছ দেখতে পায়, আর ক্ষুধা মেটাতে সে ফল পাড়ার জন্য গাছে ওঠে। কিছু দূর ওঠার পর সে একটি সাপ দেখতে পায়। সাপ কামড়ে দিতে যাবে, তখন ইয়োসি লাফ দিয়ে নিচে পড়ে যায়। ইয়োসি রেগে আবার গাছে ওঠে আর সাপটিকে ধরে এনে পাথর দিয়ে মেরে ফেলে, আর সে সাপটিকে খেয়ে নেয়। সন্ধ্যা হয়ে গেলে ইয়োসি গাছের পাতা কেটে তার উপর ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর সে মার্কাসের আওয়াজ শুনতে পায়। চোখ মেলে দেখে সত্যি সেখানে মার্কাস দাঁড়িয়ে আছে। এটা দেখে ইয়োসি খুশি হয়ে যায়, আর যখন সে মার্কাসের দিকে আলো দেয় সে দেখতে পায় সেখানে কেউ নেই। তখন ইয়োসি বুঝতে পারে এটা তার হ্যালুসিনেশন ছিল। এতদিন একা থাকার কারণে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। হঠাৎ ইয়োসি আবার কোনো আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে এটা কোনো জঙ্গলি জানোয়ারের আওয়াজ। তখন সে লাইটার আর গ্যাস দিয়ে জানোয়ারটিকে তাড়িয়ে দেয়। তারপর সে আবার ঘুমিয়ে পড়ে। সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন দেখে তার মাথায় অনেক ব্যথা। সে তার মাথায় হাত রেখে দেখে তার মাথা থেকে রক্ত বের হচ্ছে আর মাথার ভেতর কিছু একটা নড়ছে। সে বুঝতে পারে তার মাথায় কোনো পোকা ঢুকেছে। ইয়োসি একটি ছুরি দিয়ে তার কপাল কেটে ফেলে আর পোকাটি বের করে নেয়। তারপর ইয়োসি আবার চলতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর ইয়োসি পাখির ডিম দেখতে পায়। সে সেগুলোকে খেয়ে নেয়। কিছু দূর যাওয়ার পর ইয়োসি আরো একটি জায়গা দেখতে পায় যেখানে আগে কিছু আদিবাসী লোক ছিল, কিন্তু কোনো সমস্যার কারণে তারা চলে গিয়েছে। এটা ক্যাম্প করার মতো জায়গা ছিল, তাই সে সেখানে কিছুক্ষণ রেস্ট নেয়। ইয়োসির পায়ে অনেক ব্যথা থাকে। জুতা খোলার পর সে দেখতে পায় তার পায়ে অনেক ক্ষত, যেখান থেকে রক্ত পড়ছিল। ব্যথার জন্য সে রাত এখানে কাটায়। পরের দিন সকালে সে অনেক কষ্ট করে ওঠে আর জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর কারোর পায়ের ছাপ দেখতে পায়, আর এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। সেভাবে এটা মার্কাসের পায়ের চিহ্ন। ইয়োসির মনে কিছুটা আশা জন্মায় আর সে মার্কাসকে ডাকতে থাকে। ইয়োসি ভাবে সে তার বন্ধুর কাছাকাছি চলে এসেছে, কিন্তু এমন কিছু ছিল না। এর পরের সিনে আমরা কেভিনকে দেখতে পাই, যে কিনা অজ্ঞান অবস্থায় ভাসতে ভাসতে নদীর পাড়ে এসে পড়েছিল, আর ওকে গ্রামে
গ্রামের কিছু লোক দেখতে পেয়ে রেস্কিউ করে নেয়। যখন কেভিন কিছুটা সুস্থ হয় তখন কেভিন সেখানকার ফরেস্ট অফিসারের সাথে দেখা করে আর সাহায্য চায় ইউসির জন্য, কারণ ইউসি পানিতে ভেসে যায়। অফিসার কেভিনের কথা শুনে ইউসিকে বাঁচাতে একটি রেস্কিউ প্লেন জঙ্গলে পাঠিয়ে দেয়। এখানে 14 দিন পার হয়ে যায় আর ইউসি এখনো জঙ্গলে হাঁটতে থাকে। এভাবে জঙ্গলের খাবার ছাড়া থাকতে থাকতে ইউসির মানসিক অবস্থা আরো খারাপ হতে থাকে। হঠাৎ মাথার উপর দিয়ে প্লেন যেতে দেখে ইউসি পাথরের উপর উঠে লাল কাপড় দিয়ে সিগন্যাল দেয়, কিন্তু ইউসিকে কেউ দেখতে পায় না। প্লেন ফিরে এসে রিপোর্ট দেয় যে তারা ইউসিকে পায়নি। এটা শুনে কেভিন ভেঙে পড়ে আর আবারও অফিসারকে ইউসিকে খুঁজতে সাহায্য করতে বলে। অফিসার বলে হয়তো ইউসি জঙ্গলের ভেতর মারা গিয়েছে, কারণ সে জঙ্গলে গেছে 2 সপ্তাহ হয়ে গেছে, আর এখানে যদি কেউ 5 দিনে ফিরে না আসে তাহলে ধরে নেওয়া হয় সে মারা গেছে। কিন্তু কেভিনের মনে আশা ছিল যে ইউসি বেঁচে আছে, তাই কেভিন সে গ্রামের এক লোকের সাথে দেখা করে যে জঙ্গলের সবকিছুই অনেক ভালোভাবে চিনে। কেভিন তার কাছে সাহায্য চায় ইউসিকে খোঁজার জন্য। তারা দুজন বোট নিয়ে নদী পথে আগায়। এখানে দেখা যায় ইউসির মানসিক অবস্থা খারাপ হওয়ার সাথে সাথে শারীরিক অবস্থাও খারাপ হয়ে যায়। চলার জন্য তার কোনো শক্তিই থাকে না। ইউসি সেখানে শুয়ে থাকে। হঠাৎ তার কাছে একজন জঙ্গলি মেয়ে আসে, যাকে দেখে ইউসি ভয় পেয়ে যায়। জঙ্গলি মেয়েটিও ইউসিকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ইউসি কিছুটা স্বস্তি পায়, অন্তত কাউকে তো পেয়েছে। ইউসি মেয়েটিকে বোঝায় কিছু হবে না, তুমি আমার কাছে এসো আর আমাকে সাহায্য করো। ইউসি জঙ্গলি মেয়েকে তার সাথে রাখে আর একসাথে ঘুমায়। কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেলে দেখে সেখানে কেউই নেই। ইউসি বুঝতে পারে সেখানে কেউ ছিলই না, এটা ছিল তার হ্যালুসিনেশন। এর উপর ইউসি তার ব্রেনকে নিজের কন্ট্রোলে এনে আবার চলতে শুরু করে আর একটা গাছের কাছে যায় যেখানে অনেক পিঁপড়া ছিল। ইউসি নিজের কাপড় খুলে গাছকে ধরে যেন পিঁপড়া তাকে কামড়ায়, আর যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখান থেকে দৌড়ে নদী অবধি পৌঁছাতে পারে। নদীর পাড়ে এসে পিঁপড়াগুলো সরিয়ে এখানে গাছের ডাল দিয়ে ওয়াই লিখে নিজের নামে সাইন বানায় যেন কেউ তাকে উদ্ধার করতে পারে। হঠাৎ তার পাশে একটা কচ্ছপ দেখতে পায় আর সে পাথর উঠায় কচ্ছপকে মারতে, যে সে কচ্ছপটি খেয়ে নিজের ক্ষুধা মেটাতে পারে। কিন্তু ইউসির কচ্ছপটির জন্য মায়া হয় আর পাথর ফেলে দেয়। রাত হয়ে যায় যখন আর কেউ আসে না, আর ইউসি বুঝে যায় সে হয়তো মারা যাবে, কারণ এখনো কেউ আসেনি আর তার বেঁচে থাকার মতো শক্তি নেই। এসব ভাবতে ভাবতে ইউসি শুয়ে পড়ে। পরের দিন সকালে কেভিন ইউসিকে খুঁজতে খুঁজতে ইউসির বানানো সাইনের কাছে আসে আর ভাবে ইউসি আশেপাশেই আছে, কিন্তু আশেপাশে ইউসিকে খুঁজে পায় না। না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয়। কেভিনও ভাবতে শুরু করে ইউসি আর বেঁচে নেই। কেভিন যেতেই ইউসি জেগে ওঠে আর কেভিনকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রাখতে থাকে, কিন্তু স্রোতের শব্দ আর বোটের শব্দে তা কেভিনের কানে পৌঁছায় না। ইউসির শেষ আশাও ভেঙে গেছে, কারণ কেভিন তার এত কাছে এসেও তাকে বাঁচাতে পারে না। হঠাৎ কেভিন পিছে ফিরে তাকায় আর দেখতে পায় ইউসি দাঁড়িয়ে আছে। কেভিন চিৎকার করে বোট ঘোরাতে বলে। যখনই বোট নদীর কিনারে চলে আসে তখন কেভিন দৌড়ে ইউসির কাছে আসে আর ইউসিকে জড়িয়ে ধরে আর ইউসিকে বোটে উঠিয়ে গ্রামে নিয়ে যায়। সবাই ইউসিকে দেখে অবাক হয় যে কিভাবে কেউ এই জঙ্গলে 2 সপ্তাহের বেশি সার্ভাইভ করতে পারে। সবাই ইউসির বেঁচে আসা দেখে অনেক খুশি হয়। মুভির শেষে দেখানো হয় কার্ল ছিল একজন ক্রিমিনাল আর সে তার খারাপ উদ্দেশ্য নিয়েই তাদের সাথে নিয়ে যায় জঙ্গলে। কেভিন আর ইউসির ভাগ্য ভালো ছিল যে তারা তাদের রাস্তা বদলে নিয়েছিল, কিন্তু মার্কাস যে কার্লের সাথে গিয়েছিল তাদের কোনো আর খোঁজ পাওয়া যায়নি। আর এই পুরো মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন মুভি এক্সপ্লেইন দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।